ট্রাস্ট মি, কেউ বিশ্বাস করবে না আজকে আমি ইউএসএ আছি, কেউ বিশ্বাস করবে না। এগুলো আরব উপন্যাস, এগুলো অকল্পনীয়। হ্যাঁ, তাদের সাথে থেকে আমি প্রথমবারই, যদিও এটা আমার F1 প্রথমবার, এর আগের বার আমি B1 B2 তে অ্যাপ্লাই করে আমার রিজেক্টেড হয়েছিল, একটা বিটার এক্সপেরিয়েন্স ছিল। তো সেই জায়গা থেকে বলবো আপনাদেরকে আমার পাশে পাওয়ার কারণে আমি এই যাত্রায় প্রথমবারই আমি উতরে গেছি। আমি অল ক্রেডিট গোস টু ফার্স্ট অফ অল আল্লাহ, দেন মাই বুমেক মেন্টরস। আমি যতটাই এক্সপার্ট হই না কেন অন্যান্য সেক্টরে, এই সেক্টরে আপনারা হচ্ছে প্রুভেন এক্সপার্ট। আপনারা বুমেকের যে মেন্টরস আছে বা যারা হচ্ছে মক কন্ডাক্ট করছে, তারা অনেক এক্সপেরিয়েন্স। টু বি ফ্র্যাঙ্ক, তারা শত শত ক্যান্ডিডেটের এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার করে সেই অনুযায়ী সাপোর্ট বা সাজেশনস বা ইরর ফাইন্ডিংটা করে, হুইচ ওয়াজ ভেরি পটেনশিয়াল বা ক্রুশিয়াল ইরর ফাইন্ডিংস। হ্যাঁ, সো এটা হয়তো আসলে আপনাদের সাথে আমি না থাকলে পসিবল হতো না। আমি জানি না বাংলাদেশে হয়তো বা এরকম F1 বা ইউএস ভিসা মতে অনেক গ্রুপ আছে, আমি যতটুকু মনে হয়, আই ডোন্ট নো এনিওয়ান এলস, বাট আমার কাছে মনে হয় বুমেক ইজ দ্য ফাইনেস্ট ওয়ান। ইন্টারভিউটা ছিল more than 5 minutes, around 6 to 7 minutes, what I can say in total. And it was একটা বা দুটা কোশ্চেন ছিল খুবই ক্রুশিয়াল বা খুবই টুইস্টি কোশ্চেন ছিল। মানে যে জায়গাগুলোতে ভুল করলে আমার জন্য ভিসাটা সিকিউর করা পসিবল হতো না। ভিসা ইন্টারভিউটায় মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেনই থাকবে, দ্যাটস ট্রু। বাট এই 8টা থেকে 10টা কোশ্চেন, একটা কোশ্চেন কোনো না কোনোভাবে একটু ফেস চেঞ্জ করে দিতে পারে। লাইক এ থেকে শুরু না করে আপনাকে জেড থেকে বলবো। হ্যাঁ, এই টুইস্টটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই পসিবল। উইদাউট প্র্যাকটিস আপনার ব্রেনকে আপনি ট্রেন করতে পারবেন না। হ্যাঁ, আমার এটা আসছে, আপনি জানেন না কোনটা আসছে, বাট আপনি আপনার ব্রেনকে ট্রেন করতে পারবেন যখন প্র্যাকটিসের থ্রুতে, মকের থ্রুতে। দেন ইউ ক্যান বি প্রিপেয়ার অ্যাট দ্য রিয়েল ইন্টারভিউ। হোয়াটস কামিং আপ, আই ডোন্ট কেয়ার, আই এম ফুললি প্রিপেয়ার। আমি আইএলটিএস দেই 3 বার, প্রথমবার দেই 5.5 পাই। তেমন প্রিপারেশন ছিল না, এটা হচ্ছে প্র্যাকটিস আর একটা ইম্পর্টেন্স। দেন আমি 15 ডেজ প্র্যাকটিস করি, টানা 15 ডেজের মাথায় আরেকবার আইএলটিএস দেই 7 পাই। আমার যেখানে প্রথমবার আইএলটিএস আমার রাইটিং এ ছিল 5, স্পিকিংটা ভালো ছিল, সব কিছুতে লেস দ্যান 6 এরকম ছিল। 15 দিনের মাথায় আমার আইএলটিএস 7 আসে। জার্মান এমবাসি ফিটা আমার এক ফ্রেন্ড দেয়। ট্রাস্ট মি, কেউ বিশ্বাস করবে না আজকে আমি ইউএসএ আছি, কেউ বিশ্বাস করবে না। এগুলো আরব উপন্যাস, এগুলো অকল্পনীয়। হ্যাঁ, আমি বাংলাদেশে থাকতে আমি অবজার্ভ করছি। হ্যাঁ, নো ওয়ান বিলিভ দ্যাট। আমি 5 ইয়ার্স একটা কর্পোরেটে ছিলাম, এর আগে আমি কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা কারণে আমার কোনো একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে ম্যানেজার কাম ওয়েটার ছিলাম। হ্যাঁ, অ্যান্ড I don't shy. আমি বাংলাদেশে ফুড ডেলিভারি করছি ফুড পান্ডাতে। নো ওয়ান ক্যান বিলিভ দ্যাট। আই হ্যাভ এভরিথিং প্রুফ। আপনাদের কখনো কোনো লাগলে আমাকে বলবেন, দিয়ে দিই। এতটুকুই বলার। আমি বাংলাদেশে ফুড ডেলিভারিও করছি আমার ক্যারিয়ার শুরুর আগে, গ্রাজুয়েশনের পর স্ট্রেসে থাকা পড়ার শেষের অবস্থায়। আমি ওয়েটারও ছিলাম। অল অফ ইউ, স্পেশালি পূর্বা ম্যাম, মেঘা ম্যাম, ঐশী ম্যাম, আমি আপনাদের 3জনের কাছে পেয়েছি। সো আপনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন। ফয়সাল কি এখন ইউএসএ তে চলে গিয়েছেন নাকি যাবেন? আমি গতকাল রাতে আমি নেমেছি, তো ওকে, এখন আমি ইউএসএ তে আছি। আমি অন দ্য ওয়ে টু মাই লোকেশন। কতদিন ওয়েট করতে হইলো? আচ্ছা, আমি হচ্ছে ফ্রাঙ্কফুর্টে আমার ইন্টারভিউ ছিল ডিসেম্বর 2 তারিখ। আমি ওই দিনই অ্যাপ্রুভড হয়, বাট আমাকে অ্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর কথা বলা হয়, যার জন্য অ্যারাউন্ড 35 ডেজ লেগে যায়। তো আমি খুব শর্ট সময়ের মাঝে আমি ফ্লাই করতে হয়েছে আমার। আমি ভিসাটা হাতে পাই, আমার ডিসিশন আসে হচ্ছে 7 জানুয়ারি। ডিসেম্বরের 2 তারিখে অ্যাপ্রুভড হয়, 7 জানুয়ারি ইস্যুড হয়, 9 জানুয়ারি আমি হচ্ছে ভিসাটা কালেক্ট করি। দেন আমি 16 জানুয়ারি আমি ইউএসএ তে আসি। ওকে, সো ফয়সাল যিনি, তিনি দেশের বাইরে থেকে ভিসা পেয়েছেন। সো তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। সো ফয়সাল, আপনি কোন ব্যাচে ছিলেন? আমি 43 রেগুলার ব্যাচে ছিলাম। ওকে, 43 রেগুলার ব্যাচ। আপনি 43 রেগুলার ব্যাচে ছিলেন। সো আপনি আমাদের এখানে জি, কত প্র্যাকটিস করেছেন? আমি প্র্যাকটিস অনেকদিনই আমি করেছি, সবকিছু মিলিয়ে প্র্যাকটিস আমার যতটুকু ছিল 10 ডেজ। তার বাইরেও আমি এই সুযোগটুকু পেয়েছি, আমাকে দেওয়া হয়েছে। বাবু আমার
সিচুয়েশনের জন্য হয়তো বা আমাকে ভূমেক দিয়েছে, এই জন্য থ্যাঙ্কস আপনাকে বা ম্যাম, সব ম্যামদেরকে। আমি মোটামুটি 15 দিনের মতো আমি মক সেশন বা প্র্যাকটিস সেশনে আমি ছিলাম। টু বি অনেস্ট, যেটা বলতে চাই, এই কয়েকদিনের প্রিপারেশনে কি হেল্প হয়েছে আপনার, বা ভিসা পেয়েছেন সেখানে কি কোনো কন্ট্রিবিউশন আছে আমাদের? আচ্ছা, দেখেন ভাই, আমি আসলে জার্মানি থাকি, তো এখানে মাস্টার্স এ আসছি, আমি জানি অনেক কিছু। তারপরেও আমি যতই জানি না কেন, ইউএস এর সাথে আমার ইউরোপিয়ান ভিসা এক্সপিরিয়েন্স এর কোনো মিল নেই। ট্রাস্ট মি, টু বি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, আপনি হয়তো বা সুইডেনের ভিসা থাকতে পারে, আপনার ব্রিটিশ ভিসা থাকতে পারে, কানাডিয়ান ভিসা থাকতে পারে, জার্মানি ভিসা থাকতে পারে, বাট নাথিং ইজ কম্পারেবল উইথ ইউএস এম্বাসি এক্সপিরিয়েন্স or visa experience. And what I want to say, yes, আপনারা না থাকলে এই জার্নিটা কমপ্লিট করা আমার জন্য অনেক কষ্টের হতো, বা হয়তো আরো কয়েকটা অ্যাটেম্প্ট দরকার হতো। আপনাদের সাথে থেকে আমি প্রথমবারই, যদিও এটা আমার F1 এ প্রথমবার, এর আগের বার আমি B1 B2 তে অ্যাপ্লাই করে আমার রিজেক্টেড হয়েছিল, একটা বিটার এক্সপেরিয়েন্স ছিল। তো সেই জায়গা থেকে বলবো, আপনাদেরকে আমার পাশে পাওয়ার কারণে আমি এই যাত্রায় প্রথমবারই আমি উতরে গেছি। And all credit goes to first of all Allah, then my Vumek mentors. ওকে, ভূমেকের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সে বিষয়ে একটু বলবেন। আচ্ছা, and first of all আমি ওই মানুষটাকে থ্যাঙ্কস দিতে চাই, যার একটা কমেন্টের থ্রুতে আমি ভূমেকের সম্পর্কে জানতে পারি। আমি তাকে চিনি না, আমি কোন একটা গ্রুপে, আমি তার কমেন্টের থ্রুতে আমি ভূমেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এক্সপেরিয়েন্স বলবো, এভরিথিং ওয়াজ কোয়াইট গুড। বাট একটা প্রবলেম হচ্ছে, অনেক সময় অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এটা কেন বললাম, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে কোনো প্রবলেম না, কিন্তু দেখা যায় কি, আমি দেশের বাইরে থাকি তো, জার্মানিতে, কাজ, পড়াশোনা বা টাইম টেবিল সবকিছু মেনটেন করে, টাইম জোনের একটা বিষয় আছে, so আমার জন্য একটু টাফ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওদের চাচ্ছিলাম যে একটু আগে নেওয়ার জন্য, বাট বুমেকে সবাই অনেক প্রফেশনাল, কে কোথায় থাকছে, কে কি করছে, এগুলোতে তারা সেভাবেই করে না। আহ, যে যতটুকু যে যতটুকু সময় ধরে অপেক্ষা করা দরকার, তাকে ততটুকু সময় ধরেই অপেক্ষা করতে হয়। এটা খুবই প্রফেশনাল, আই লাইক দ্যাট। বাট আমার একটু অনেক সময় ওয়েট করতে হতো আর কি। না, সামটাইমস দুই একদিন আপনাকে আগানো হয়েছে মেবি, আই থিংক আমার কাছে রেকর্ড আছে। আই থিংক না না, আমি কিন্তু আমি টাইম জোনের কারণে আরেকটু ফেভার পেতে পারতাম। আই উইশ, আই এম জাস্ট কিডিং, জোকস অ্যাপার্ট। জি ভাই। দেন তারপর। আচ্ছা, সো এক্সপেরিয়েন্স ভূমিকার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আম, আমি জানি না এটা বাড়িয়ে বলা হবে কিনা, বা আগের আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, বা আপনাদের থ্রুতে যাদের ভিসা হয়েছে, সেই ভিসাটা প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল ইফোর্টের কারণে হয়, বাট মেন্টরশিপ অনেক বড় একটা ফ্যাক্টর। উইদাউট মেন্টর নো ওয়ান ক্যান গো ফার্দার। আই ওয়ান্ট টু সে দ্যাট। আমি যতটাই এক্সপার্ট হই না কেন অন্যান্য সেক্টরে, এই সেক্টরে আপনারা হচ্ছেন প্রুভেন এক্সপার্ট, বা আপনারা ভূমেকের যে মেন্টরস আছে, বা যারা হচ্ছে মক কন্ডাক্ট করছে, তারা অনেক এক্সপেরিয়েন্সড। টু বি ফ্র্যাঙ্ক, তারা শত শত ক্যান্ডিডেটের এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার করে সেই অনুযায়ী সাপোর্ট বা সাজেশনস বা ইরর ফাইন্ডিংটা করে, হুইচ ওয়াজ ভেরি পটেনশিয়াল বা ক্রুশিয়াল ইরর ফাইন্ডিংস। হ্যাঁ, সো এটা হয়তো বা আসলে আপনাদের সাথে আমি না থাকলে পসিবল হতো না। আমি জানি না বাংলাদেশে হয়তো বা এরকম F1 বা ইউএস ভিসা মকের অনেক গ্রুপ আছে, আমি যতটুকু মনে হয়, আই ডোন্ট নো এনিওয়ান এলস, বাট আমার কাছে মনে হয় ভুমেক ইজ দ্য ফাইনেস্ট ওয়ান। লাইক দে আর, আই এম সরি All right, বিকজ ladies অফ and gentlemen, coming up here shortly, we're going to be arriving into our next station stop of Jefferson City, Missouri State Capitol. If Jefferson City is your final destination, please take this time to gather up all your personal belongings and prepare to exit the train. Folks, we're going to have two doors open here in Jeff City, one towards the front of the train directly behind the cafe car, as well as in the middle. Please exit only where you see a uniformed member of the crew. Jefferson City, Missouri. আমি এক্সট্রিমলি সরি, আসলে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, যাক সবাই একটু ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে ফেললো। It's I feel okay.
ওকে, সো আমি যেখানটায় ছিলাম যে বুম্যাকের এক্সপেরিয়েন্সটা হচ্ছে আমার কাছে কাটিং এজ টেকনোলজি বা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমি বলবো। বাট এখান থেকে শেখার অনেক কিছু আছে, নেওয়ার অনেক কিছু আছে। You guys have to question. They will give you feedback. That's true. But you guys have to question, find out. অনেক ক্যান্ডিডেটস এক্সাম দিচ্ছে, মক দিচ্ছে, মেন্টরসরা ইরর ফাইন্ডিংস করে দিচ্ছে। সো তারপর আপনাদেরকে আরো নিয়ে নিতে হবে, কারণ এখানে প্রত্যেকটা মেন্টর অনেক মানুষকে হ্যান্ডেল করে। সো এখানের এক্সপেরিয়েন্সটা আপনারা আমি বিশ্বাস করি কোথাও পাবেন না হয়তো বাংলাদেশে। মকের এক্সপেরিয়েন্সটা আমি বলছি। সো আই ওয়াজ কোয়াইট স্যাটিসফাইড, আই ওয়াজ ওয়ে মোর দ্যান স্যাটিসফাইড। আচ্ছা, আপনার একটা প্রিভিয়াস রিফিউজাল ছিল, আপনি এখন জার্মানিতে আছেন। জি, সো আপনার না স্টুডেন্ট আমি ইউএসএ। না ছিলেন বিফোর দ্য ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছিলাম। তো আপনার সিচুয়েশন হ্যাঁ। ছিল, আপনি একটা দেশে অলরেডি পড়াশোনার জন্য গিয়েছেন, সেখান থেকে আবার অন্য একটা দেশে যাওয়ার We are now arriving at সো তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস রিজেকশন ছিল। সো আপনার ইন্টারভিউটা কেমন ছিল? কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনাকে? ওকে, আমার F1 ভিসাতে ভাইয়া what? ওকে, ভাইয়া আমার F1 ভিসা এক্সপেরিয়েন্সটা রাইট। জি জি। For your safety, be aware of each car. আমি মাঝে মাঝে একটা মিউট করতে হচ্ছে Watch your বিকজ অফ সাউন্ডস, step নেভার and মাইন্ড। handrail প্রবলেম নেই, সমস্যা নেই। for riding Amtrak Midwest. ওকে, ফার্স্ট অফ অল আমার যেদিন আমার 26 তারিখে ইন্টারভিউ ছিল, বাট কিছু কারণে DS-160 তে কিছু ফল্টের কারণে বা হচ্ছে কিছু ইরর কারেকশনের কারণে আমাকে আবার চেঞ্জ করে নতুন DS-160 ফিল আপ করতে হয়, সাবমিট করতে হয়। দেন রিস্কেডিউল করে ডিসেম্বরের 2 তারিখে নিতে হয়। দেন আমি ডিসেম্বরের 2 তারিখে ইন্টারভিউর ডেট নেই, নিয়ে আমি যেদিন ইন্টারভিউ দিতে যাই সকাল সকাল যাই, আমি সারা রাত ট্রাভেল করি, তার আগের দিন কাজ করে বের হই, কাজ করে দেন রাতের বেলা আমি ফ্রাঙ্কফুর্টে ট্রাভেল করে আসি সারা রাত 400 বা 500 কিলোমিটার। দেন আমি সিরিয়ালে দাঁড়াই, একটা সার্টেন টাইম মনে হয়েছে আমি পাসপোর্ট রেখে আসছি, ব্যাগটা আরেক জায়গায় জমা দিয়ে আসছিলাম, ওখানে আমার পাসপোর্ট ছিল। দেন আবার গিয়ে পাসপোর্ট নিয়ে আসি। ফার্স্ট ডেট একটা হচ্ছে আমার ব্লেন্ডার করে ফেলে সকাল সকালই। তো সিরিয়ালে দাঁড়াই, দেন হচ্ছে আমি ইন্টারভিউ এর মানে যেখানে পেপার চেক করে সেখানটায় দাঁড়াই। সেখানে আমি গিয়ে বলি আমার DS-160 আপডেটেড হয়েছে, আর কাইন্ডলি আপনি একটু দেখবেন কিনা। তো সে স্ক্যান করে দেয়। দেন ভেতরে অ্যাজ ইউজুয়াল সিকিউরিটি চেক, সবাই জানে সিকিউরিটি চেকটা পার করে যায়। দেন স্ক্যান নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হয়, পাসপোর্ট I-20 একসাথে করে আমাকে দেওয়া হয়, ব্যাগ দেওয়া হয় পাসপোর্ট স্ক্যানের পর। We are now boarding. দেন গিয়ে আমি সিরিয়ালে দাঁড়াই। যেহেতু আমি যে পাসপোর্টের ব্লেন্ডারটা করার কারণে আমি লেট হয়ে যায়, আমি অলমোস্ট সবার শেষে দাঁড়াই। ওই দিন অনেক মানুষ ছিল, প্রায় অ্যারাউন্ড 200 পিপল ছিল ফ্রাঙ্কফুর্টে। আর ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট জার্মান ইউএস এমবাসি ইন জার্মানি। সো তারপর অলমোস্ট 45 মিনিটস বা 1 আওয়ার আমাকে ওয়েট করতে হয়। 4টা কাউন্টারে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। একটা মেল ভিও ছিল, 3টেই ফিমেল ভিও ছিল। তো আমি আর আমার যখন ডাক আসে অলমোস্ট সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় ওখানে, বাংলাদেশের মতো হয়তো বসে থাকার অপশন থাকে না বা সেই সুযোগটা নেই। সো যখন আমার 45-50 মিনিটস পর সিরিয়াল আসে, যাই 12 নম্বর কাউন্টারে, যখন যাই 12 কাউন্টারে, তখন মহিলা বলে যে আমি ক্লোজড, ব্রেকে যাব, তুমি পাশের কাউন্টারে যাও। পাশের কাউন্টার ছিল কাউন্টার 13। তো আই ওয়াজ আ বিট নার্ভাস। সকাল থেকে ব্লেন্ডার হচ্ছিল,
F1 ভিসা ইন্টারভিউ। সো 13 নম্বর কাউন্টার দেখে আমার মনে হয়েছে ওকে ফাইন, আমি আজকে শেষ। তারপর ওই কাউন্টারে যাওয়ার জন্য দাঁড়ালাম। এর আগে অবশ্য আমার 12 নম্বর কাউন্টারে আমার আগে যিনি করেছে মানে ইন্টারভিউ দিয়েছে, উনি টার্কিশ মহিলা ছিল, ওনার ভিসাটা মোস্ট প্রবাবলি গ্রান্টেড হয়নি। তো আমি দাঁড়াই ওখানে, 13 নম্বর কাউন্টারে হচ্ছে মেল ভিওটা ছিল। আমি দাঁড়ানোর পর তাকে গ্রিটিংস দেই, সেও গ্রিটিংস ব্যাক করে, পাসপোর্ট I-20 পাস করে থাকে সে যাওয়ার পর। Then his first question was, where you are going? I said, I'm going to Southeast Missouri State University. আমি যখন বলছি তখন সে নিজেই বলে Southeast Missouri State University, that's great. So তারপর সে বললো, what's your course? Then আমি বললাম যে আমি MBA তে যাচ্ছি। Afterwards তার কোশ্চেন ছিল, তার থার্ড কোশ্চেনটা আমি ক্লিয়ারলি শুনতে পারিনি, সে খুব আস্তে কথা বলে। আমি একটু অ্যাজিউম করে নিছি, যেটা আমার একটু ভুল হয়েছে, বাট এটা উচিত না। হ্যাঁ, এটা সবার আসলে উচিত হবে কোনো কিছু শুনতে না পারলে জিজ্ঞেস করে নেওয়া। মেল ভিওটা অনেক ফ্রেন্ডলি ছিল, দ্যাটস উনি আমাকে রেকটিফাই করে দিয়েছে। সে আমাকে যে কোশ্চেনটা করছে, আমি ভেবেছিলাম যে সে আমাকে আস্ক করেছে হোয়াই ইউএসএ আর হোয়াই দিস ডিগ্রি প্রোগ্রাম। আমি অলরেডি 2-3 সেন্টেন্স বলে ফেলছি। Then he rectified me. Sorry, you didn't get me. I asked who's gonna sponsor it. Then আমি আমার স্পন্সর ডিটেলসটা বলি, আমার বাবা আমাকে স্পন্সর করবে। তা এটা বলার পর আমি তাকে আস্ক করি যে যেটা আমি বুমাক থেকে আমাকে মানে শিখিয়ে দেওয়া হয়, শিখিয়ে মানে ট্রেন করা হয় যে স্পন্সরের কথাটা বলার পর তার নিচ থেকেই বলা যে ক্যান আই এক্সপ্লেইন ফার্দার, এন্ড আমি সেটাই ইমপ্লিমেন্ট করি। দেন আমাকে বলে ইয়েস শিওর। দেন আমি আরো 1 মিনিট তাকে ডিটেইলস এ বলি, 1 মিনিট না 40 সেকেন্ডস এর মতো। আফটারওয়ার্ডস আমাকে আস্ক করে, সব থেকে ক্রুশিয়াল বিষয়টা ছিল আমার লাস্ট B1 B2 তে রিজেক্ট ছিল We are যখন। now departing Jefferson City. সো আমার যখন B1 Next stop, আমার B1 B2 যখন রিজেকশন ছিল, at this time, the conductor says, সরি, সো আমার যখন this train stops at Sedalia, Warrensburg, Lee's Summit, Independence, Kansas City. Okay, I'm extremely sorry because of that noise. So আমি যখন লাস্ট টাইম B1 B2 এক বছর আগে আমি যখন রিফিউজড হয়, তখন আমি আমার ইউনিভার্সিটি যেখানে ভর্তি ছিলাম জার্মানিতে মাস্টার্সে, ওই সেমিস্টারে ওই ইউনিভার্সিটি মাস্টার্স অফার করে না। সো আমি সামওয়াট ব্যাচেলরে অ্যাডমিট হয়েছিলাম স্টুডেন্টশিপটাকে বা স্টুডেন্টশিপ স্ট্যাটাস ক্যারি করার জন্য। তো তখন B1 B2 তে আমি সেটা ইনফর্ম করি। দেন আমাকে যখন এবার আস্ক করা হয়, উনি আমাকে ফোর্থ কোশ্চেনটা করে when you visited last time। সে বলে না তুমি B1 B2 এর ভিসা যখন দিছো, সে জিজ্ঞেস করে সব থেকে টুইস্ট বা ক্রুশিয়াল ক্রিটিক্যাল কোশ্চেন ছিল এটা। Alright. Station stop was Jefferson City. Coming up in about 1 hour will be our next station stop of Sedalia, Missouri. 1 hour. উনি আমাকে জিজ্ঞেস করে when you visited last time, were you admitted into মাস্টার্স প্রোগ্রাম। এটা ঠিক ছিল সব থেকে ক্রিটিক্যাল বা হচ্ছে আমি বলি সাসপেন্স বা টুইস্টফুল কোশ্চেন। বিকজ আমি যদি তখন তাকে বলতাম যে মাস্টার্সে আমি ছিলাম তখন যখন লাস্ট টাইম আমি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করি, আমার ভিসাটা ইনস্ট্যান্টলি রিজেক্ট হয়ে যেত বিকজ অফ লাই। তো আমি তখন তাকে সেটা না বলে আমি তাকে ডিটেলসে বলি যে অন দ্যাট টাইম আমি প্রিপারেটরি কোর্সে ছিলাম, আমার যেহেতু সামারে অফার করে মাস্টার্স, সো আমি তখন মাস্টার্সে ভর্তি হওয়ার চান্স ছিল না। সো আমি প্রিপারেটরি কোর্সে ছিলাম, দেন আমি মাস্টার্সে ট্রান্সফার হই।
এটা শোনার পর he was quite satisfied because I didn't lie and I expressed or showed my previous visa rejections reasons, or I rectified what I was doing on that time. তারপর হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার ফ্যামিলিতে কে কে আছে, ও আচ্ছা সরি। তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে হচ্ছে why you are changing country from Germany to USA। এটা নিয়ে আমার পূর্বা ম্যাম, মেঘা ম্যামের সাথে আমার কনসাল্ট হয়েছিল। অনেকবারই কনসাল্ট হয়েছে, ওনারা আমাকে অনেক গাইডলাইন দিয়েছে। তারপর ঐশী ম্যাম, ওনার সাথে আমার একবার মক দেওয়ার সুযোগ হয়েছিল, উনিও আমাকে গাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকজন ম্যাম আছে, আমি ওনার নামটা ভুলে যাই বারবার। তো ওই ম্যামের সাথে একবার হয়, এটা নিয়ে কনসাল্ট হয়। তো আমি সেখানে আমি কোশ্চেনটা সাজিয়েছিলাম, কোশ্চেন অ্যান্সারটা সুন্দর করে সাজিয়েছিলাম। আমি যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে না, বা আমার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কিছু ল্যাকিংস আছে, সবকিছু মিলে আমি অ্যান্সার দেই। এটাতে আমার প্রায় অলমোস্ট 30 to 40 সেকেন্ডস চলে যায়। আফটার দ্যাট হি ওয়াজ কোয়াইট স্যাটিসফাইড, I can say, by seeing his face or seeing his expression. Afterwards, he moved on to the next question. Next question was, how many brothers or sisters you have? And I said, we are just two brother, আমরা just দুই ভাই। Then সেই আমাকে কোশ্চেন করে, তুমি বড়? আমি বলি না, আমি ছোট, আমার বড় ভাই হচ্ছে আমার থেকে 9 years older. Then he asked again, it was very informal, মানে খুব ক্যাজুয়াল ছিল লাস্টের দিকে, যে উনি কি পড়াশোনা করছে? দেন আমি বললাম হ্যাঁ উনি পড়াশোনা করছে, উনি চিটাগং ইউনিভার্সিটি থেকে বিবিএ করছে বাংলাদেশ। তারপর আমি অ্যাড করি যে উনি জার্মানি থেকেই মাস্টার্স কমপ্লিট করেছেন। এটা শোনার পর আমি আরো অনেক বেশি খুশি হয়ে যাই। ওকে, দ্যাটস গ্রেট, তো তোমার ভাইও এখান থেকে পড়াশোনা করেছে, সাউন্ডস গ্রেট। তারপর হচ্ছে এভাবেই আর দু একটা ছোট ছোট কোশ্চেন করে, খুবই পার্সোনাল ম্যাটার, তেমন ইম্পর্টেন্ট কিছু না। দেন উনি আমাকে বলে ইয়োর ভিসা ইজ অ্যাপ্রুভড, অ্যান্ড আমার ইন্টারভিউটা ছিল মোর দেন 5 minutes, around 6 to 7 minutes, what I can say in total. And it was একটা বা দুটা কোশ্চেন ছিল খুবই ক্রুশিয়াল বা খুবই টুইস্টি কোশ্চেন ছিল। মানে যে জায়গাগুলোতে ভুল করলে আমার জন্য ভিসাটা সিকিউর করা পসিবল হতো না। সো এই তো, এটা হচ্ছে আমার ওভারঅল ভিসা এক্সপিরিয়েন্স। অ্যাপ্রুভ হওয়ার পর ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভড দেখায় আমার সিএস পোর্টালে। Then it took longer, 35 days, to being issued of my visa. এই ছিল আমার মোটামুটি ভিসা এক্সপিরিয়েন্স ভাইয়া। ওকে, সো অভিনন্দন, ভিসা পেয়েছেন এবং কংগ্রেচুলেশন। জি, আলহামদুলিল্লাহ, আপনি ইউএসএ তেও ল্যান্ড করেছেন, মেবি এখন সাবওয়ে আর ট্রেনে আছেন। হ্যাঁ আমি ট্রেনে আছি, এমট্রেকে। ওকে, সো এম্বাসি যেখানে হোক, জার্মানিতে হোক, চায়নাতে হোক, বা সুইডেনে হোক, বা ডেনমার্ক, নেদারল্যান্ড, হোয়াটএভার দ্য, সো প্র্যাকটিস জিনিসটা বা প্রিপারেশন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট? হোয়াট অ্যাবাউট দ্য, আপনি জার্মানিতে আছেন বিধে আপনার ভিসা হবে, বা ডেনমার্ক আছে বিধে ভিসা হবে, বা নেদারল্যান্ড, মানে আপনার এক্সপিরিয়েন্স, আপনি তো একবার বিয়ন্ড বিটুতে গিয়েছেন, সেখানেও তো একটা লিটল বিট এক্সপিরিয়েন্স আছে, বা অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স গুলো তো আছে। সো আপনি কি বলতে চান আর আপনাকে শুনতেছে আপনার লিসেনারদের, যে আসলে প্রিপারেশন আপনার প্র্যাকটিস জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ভিসা সিকিউর করার জন্য? জি জি, ফার্স্ট অফ অল আমি ছোট্ট করে বলি, আমার গ্রাজুয়েশন ছিল 2016, ইটস বিন সো লং। আমি দেশে 5 বছর 6 বছর সার্ভিস ছিল, দেন এখানে মাস্টার্সে আসি। মাস্টার্সে এসে আমি আবার ভার্সিটি চেঞ্জের জন্য ওই আরেকটা ইউনিভার্সিটির ব্যাচেলরে ছিলাম, দেন সেই ইউনিভার্সিটির আবার মাস্টার্সে ট্রান্সফার হই। আমার কেসটা একটু ক্রিটিক্যাল ছিল। এটা খালি চোখে দেখলে যে কেউ বলবে ইটস নট আ গুড, মানে ইজি কেস, অনেক কমপ্লেক্স। আমি জার্মানি আছি বলেই আমার ভিসা হবে, ইটস নট লাইক দ্যাট। এখানে আমি যে যার এক্সপিরিয়েন্সটা বললাম, টার্কিশরা হচ্ছে বলা হয় জার্মানদের পর সেকেন্ড জার্মান জার্মানিতে। টার্কিশদেরও কিন্তু ভিসা রিজেক্ট হয়, আমার চোখের সামনে দেখা। আর সেখানে তো আমি ব্রাউন স্কিনের মানুষ। সো আপনি যেখানেই থাকেন,
if you can prove your quality, your potential, then you will have your visa. সেটা বাংলাদেশে থাকলেও পসিবল। আর প্র্যাকটিস বা হচ্ছে মক, সেটা কেন দরকার? to get used to with the situation, how you gonna handle your challenges or stresses. ভিসা ইন্টারভিউটায় মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেনই থাকবে, দ্যাটস ট্রু। বাট এই 8টা থেকে 10টা কোশ্চেন, একটা কোশ্চেন কোনো না কোনো ভাবে একটু ফেস চেঞ্জ করে দিতে পারে। লাইক এ থেকে শুরু না করে আপনাকে জেড থেকে বলবো। হ্যাঁ, এই টুইস্টটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই পসিবল। উইদাউট প্র্যাকটিস আপনার ব্রেনকে আপনি ট্রেন করতে পারবেন না যে হ্যাঁ আমার এটা আসছে। আপনি জানেন না কোনটা আসছে, বাট আপনি আপনার ব্রেনকে ট্রেন করতে পারবেন যখন প্র্যাকটিসের থ্রুতে, মকের থ্রুতে, দেন ইউ ক্যান বি প্রিপেয়ার অ্যাট দ্য রিয়েল ইন্টারভিউ। হোয়াটস কামিং আপ, আই ডোন্ট কেয়ার, আই এম ফুললি প্রিপেয়ার, আই এম গোনা go and smash it. আর প্র্যাকটিসের কারণে আপনি ইরর ফাইন্ডিংস তো বুঝতেই পারবেন। এই ইরর ফাইন্ডিং যদি আপনি না শিখেন না, মানে আপনি না পান, আপনার ইরর গুলো যদি আপনাকে ধরিয়ে দেওয়া না হয়, ওই যে হঠাৎ করে একটা কোশ্চেন করবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে, তখন আপনি এই ইরর ফাইন্ডিংস করার না কারণে আপনি বা প্র্যাকটিস না করার কারণে আপনি সেই অ্যান্সারটাকে ইনস্ট্যান্ট সাজিয়ে ডেলিভার করতে পারবেন না। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, যে আমার এই যে টুইস্টফুল যে কোশ্চেন গুলো ছিল একটা বা দুটো, এটা আমি জাস্ট প্র্যাকটিসের থ্রুতে বা মক দেওয়ার কারণে পসিবল হয়েছে। এর আগের বার আমি যখন B1 B2 তে রিজেক্ট হয়েছি, ট্রাস্ট মি, কোনো প্র্যাকটিস ছিল না। যার কারণে আমি যখন কথা বলতে যাই আমি প্রচুর মাম্বলিং করি। আর এবার যখন আমি কথা বলতে যাই আমার কোনো মাম্বল ছিল না। I was so damn, it was like I had enough confidence and I was thinking হয় ভিসা দিবে না হলে দিবে না, that's it, but I can deliver my best, I can deliver my beyond 100% what I gained from my practice session. এটা আমার findings. So practice can give you that strength, that energy. Otherwise you won't have that energy without doing practices, and you need someone to rectify your errors, because মোমবাতি বা লাইটের গোড়ায় কখনো আলো পৌঁছায় না যদি না আরেকটা মোমবাতির আলো বা আরেকটা লাইটের আলো এসে তার গোড়ায় না পৌঁছায়, আলোকিত করে। তো মোমবাতির নিজের আলোতে নিজের গোড়া কখনো আলোকিত হয় না। আর একটা কথা আমি বলতে চাই দুটো সেন্টেন্সে, confidence. At the heart of confidence is action. It is willingness to try something, and all you need is that you know if you try, you are not gonna die. You are just going to learn something. When you learn something, it's gonna remove a little bit of insecurity so that it makes us slightly easier to try again. এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, ট্রাই করেন, প্র্যাকটিস করেন, it can give you that confidence, that boost up. Otherwise it's tough, very tough, because US Embassy is quite different. জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অনেক বলছেন। আশা করি প্রত্যেকটা কথাই ভেরি ইনফরমেটিভ ছিল এবং রিয়েলিস্টিক ছিল, লজিক ছিল, বাস্তবতা ছিল, এবং কথাগুলো আসলেই সত্য কথা বলেছেন। সেগুলো আমি রিপিট করতে চাচ্ছি না। আশা করি যারা শুনতে পেরেছে বা শুনতে পারেন না বা ভুলে গিয়েছেন বা ক্যাচ করতে পারেন না, তারা ফেসবুকে রেকর্ড থাকবে, শুনে নিন। সো আলটিমেটলি ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ। 30 days or 32 days এর ভিসা ছিল, আলহামদুলিল্লাহ অবশেষে ভিসা পেয়েছেন। সো আমি অনুরোধ করব আমাদের প্যানেল থেকে যারা আছেন, পূর্বা ম্যাম, ঐশী ম্যাম, মেঘা ম্যাম, পুনশ্রী ম্যাম, তারপর হচ্ছে হাফস ম্যাম, আপনারা কংগ্রেচুলেট করবেন ওনাকে। আপনারা সবাই চেষ্টা করেছেন তাকে সহযোগিতা করার জন্য। Congratulations, sir. Best wishes. থ্যাংক ইউ ম্যাম।
কংগ্রাচুলেশন স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি ম্যাম। কংগ্রাচুলেশন স্যার, আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেছেন, যার ফলস্বরূপ হচ্ছে আপনি আপনার ভিসাটা আজকে নিয়ে আসতে পেরেছেন। সো আপনার জন্য আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার আগামী দিনগুলো যেন আরো সুন্দর এবং শুভ হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ভিউ কি আর নেই? স্যার আমি আছি রয়েছি। কংগ্রাচুলেশন স্যার, ফয়সাল স্যার আপনাকে হচ্ছে অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ আ লট, থ্যাংকস অল অফ ইউ, স্পেশালি পূর্বা ম্যাম, মেঘা ম্যাম, ঐশী ম্যাম। আমি আপনাদের তিনজনের কাছে দিয়েছি, সো আপনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, যেটা আসলে টু বি ফ্র্যাঙ্ক, মানে আমি পেমেন্টের কথা বলছি না, বাট যেটা পে করেছি সেটা আসলে খুবই নেগলিজেবল, মানে এটা কোনো অ্যামাউন্টই না, বাট সেই হিসাবে আমি যতটুকু পেয়েছি ইট ওয়াজ 1000 টাইম মোর ভ্যালুয়েবল। এন্ড আমি যদি ভাইয়া আমাকে একটু সময় দেয়, আমি 2টা মিনিট কিছু কথা বলবো আমার পার্সোনাল কিছু ফাইন্ডিংস বুম্যাক নিয়ে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। শিওর। জি, সেটা হচ্ছে, আমি জানি না কয়জন আছে শুনতে পাচ্ছে, হয়তো পরে অনেকে রেকর্ড শুনবে, বাট ইউ ক্যান ট্রাস্ট অন বুম্যাক। ভাইয়া অনেক সময় অনেক তিতা কথা বলে, দ্যাটস ট্রু, খুবই তিতা কথা, বা সত্যি কথা অনেক তিতা হয়। এগুলো শুনে অভ্যস্ত হতে হবে, বিকজ এগুলো শুনতে পারলে আপনি রিয়েলিটি চেক দিতে পারবেন। ম্যামরা হয়তো সেভাবে কিছু বলে না, ম্যামরা খুব সফট হার্টেড, সফট মাইন্ডেড, হ্যাঁ ওনারা সেভাবে কিছু বলে না, বাট ভাইয়া যে কথাগুলো বলে এগুলো আপনারা সময় মাথায় রাখবেন। উনি যেগুলো বলে এগুলো লজিক্যাল। আমার মতো একটা মানুষের খুবই কমপ্লেক্স প্রোফাইল থেকে ভিসা হয়েছে, তাও দেশের বাইরে থেকে আরেকটা জায়গায়, মাস্টার্সে এসে ব্যাচেলর ট্রান্সফার হয়ে আবার মাস্টার্সে ট্রান্সফার, অনেক কোয়াইট কমপ্লেক্স ছিল। এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে ম্যাম যারা আছে তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে ইন্টারভিউ এর জন্য। আমি দেখা গেছে সবাই মক শেষ হয়ে গেলেও আমি মক দিয়ে ওয়েট করতাম তাদের সাথে কিছু সময় কথা বলার জন্য, তারা আমাকে কখনো ডিসহার্টেড করেননি, তারা আমাকে সময় দিয়েছে সবাই। পূর্ব ম্যাম, মেঘা ম্যামকে বলি বা ঐশী ম্যাম, ওনারা সবাই। আর second one is nothing is impossible, give a try, one time, two time, third time, fourth time, it doesn't matter, just no one gonna kill you, and you have to believe in yourself, you have to trust in yourself. আপনি আপনাকে বিলিভ করতে না পারলে, আপনি আপনার নিজেকে ট্রাস্ট করতে না পারলে, আপনি আপনার নিজের উপরে কনফিডেন্ট না থাকলে পৃথিবীর কেউ আপনার উপরে কনফিডেন্ট থাকবে না বা বিলিভ করতে পারবে না। So trust yourself, you can do it, no matter how much it will cost, you can do it today or tomorrow. It's been after trying of 11 year আমি দেশ ছাড়ি, আমি 2011 থেকে ট্রাই করি দেশ ছাড়ার, বাট আমি সেটা কমপ্লিট করে 2022 তে আমি জার্মানি আসি, কিছু অনেক কারণে হয়ে ওঠেনি। সো ইটস বিন অ্যারাউন্ড আ ডিকেড যখন আমার স্বপ্নটা সত্যি হয় যে আমি দেশ থেকে বাইরে আসি পড়াশোনার জন্য। Then it took 2 years, আমি জার্মানি ছেড়ে এখন ইউএসএ যাচ্ছি। And third one is নিজের স্বপ্নকে কখনো ছোট হতে দিবেন না। আর স্বপ্ন আমাদের চেষ্টার মাধ্যমে সফল হয়, চেষ্টা করলেই স্বপ্নটা সফল হয়, চেষ্টা না করে খুবই কম, যারা খুবই লাকি তাদের দ্বারা সফল, তারা চেষ্টা কম করেও সফল হয়। তো কিপ ট্রাইং, ড্রিমকে কখনো মরতে দিবেন না, আজকে না হলে 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে। আমার এমনও দেখা মানুষ আছে 2017 থেকে ট্রাই করে উনি 2022 তে ইউএসএ তে গেছে। সো কিপ ট্রাইং, ডোন্ট স্টপ ট্রাইং। আর লাস্ট সেটা বলবো হচ্ছে আমার পার্সোনাল, ভেরি পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না কে কিভাবে নিবে, বাট আমাকে কেউ কিছু বলেও নি, আমার পার্সোনাল ফাইন্ডিংস। অনেকে হয়তো বুমেক থেকে হেল্প পেয়েছে, আমি যেরকমটা পেয়েছি, আমি টাইম জোনের ডিফারেন্সের কারণে আমি অনেকটা হেল্প পেয়েছি।
কিন্তু আপনারা টাইম জোনের মাঝে থেকে হেল্পটা আপনারা নিতে পারেন, বা এটা ভূমেক থেকে আপনারা বের করে নিতে পারেন বা চেয়ে নিতে পারেন। অনেকে হয়তো এই যে ভিসা হয়ে যাওয়ার পর বলতে চায় না ভূমেক বা ভাইয়াকে বা ম্যামদেরকে, দেখেন আপনাকে রিকগনিশনটা দিতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞতা আপনি যখন প্রকাশ করবেন, সেই মানুষগুলো আরো অনেক বেশি মোটিভেটেড হয় পরের মানুষদেরকে হেল্প করার জন্য। এখন ম্যাম বা ভাইয়া এদেরকে রেকগনিশনটা দিলে না, তাদের প্রপার রেসপেক্টটা দিলে, তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা চাচ্ছে না, তারা আপনার কাছ থেকে জাস্ট এতটুকুই যে হ্যাঁ আমাদের একটা স্টুডেন্টের ভিসা হয়েছে, ওনারা জাস্ট আমাদেরকে ইনফর্ম করুন, দ্যাটস ইট। প্রকাশ না করলে প্রবলেম নাই, দ্যাটস ইট। ওনারা আপনাদেরকে বলেও না, প্রমোশন করেন। তো রিকগনিশনটা দিলে হয়তোবা 1 বছর পর আপনার ভাই, আপনার কাজিন এই সেম ইনস্টিটিউটে আসতে পারে মকের জন্য বা কোনো প্রিপারেশনের জন্য, কোনো হেল্পের জন্য। এখন আমরা যদি রিকগনিশনটা না দেই, এই মানুষগুলো আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাবে। তারা হয়তো আস্তে আস্তে তাদের 100%টা দিতে পারবে না, বিকজ এটা আমাদের হিউম্যান সাইকোলজি। সো ডোন্ট ডু দ্যাট, রিকগনাইজ দেয়ার এফোর্ট। They know how much they gave or usually give to students, and end of the day students also know and Almighty knows. So আপনি রিকগনিশন না দিলেও তারা তাদের ফিডব্যাক পাবে, আপনি দিলেও তারা তাদের ফিডব্যাক পাবে। সো do that. Don't be narrow minded, be broad minded. এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল রিকোয়েস্ট। বি ব্রড মাইন্ডেড। নো ওয়ান, কেউ আটকাবে না। যখন আপনি ব্রড মাইন্ডেড হবেন, আপনি কখন আটকাবেন না কোথাও, ট্রাস্ট মি। খুব যখন ন্যারো মাইন্ডেড হবেন, একটা সময় একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পূর্বা ম্যাম, মেঘা ম্যাম, আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সো ইউএসএতে যদি কোনো প্রকার সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ যদি কখনো স্মরণ করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু পারে সহযোগিতা করার। আর আপনি যদি কারোর মাধ্যমে সহযোগিতা হন, যারা আপনার কাছে সহযোগিতা চাইবে, ইনশাআল্লাহ তারা সহযোগিতা পাবে ইন ফিউচারে, এটাই প্রত্যাশা করি। আপনি তো বাহিরে, তারপর আমাদেরকে যে ঘন্টা খানিক, প্রায় 10:53 9টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টা 53 মিনিট আপনি আমাদের সাথে কানেক্টেড আছেন। আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে। এবং আপনি যে মূল্যবান কথা বলেছেন, এক্সপিরিয়েন্স তো সবাই শেয়ার করে, বাট কিছু এক্সপিরিয়েন্স আছে ভেরি ইনফরমেটিভ, এবং আমাদেরও অনেক শেখার আছে। মানুষের শেখার কখনো শেষ হয় না, এবং আমরা অনেক সময় অনেক কিছু বলতে চাই, বাট এক কথা প্রতিদিন বলতে বলতে তিতা লাগে, বা ইন্টারেস্ট পাই না এক কথা প্রতিদিন বলার। আপনি যে কথাগুলো বললেন, আমরাও মাঝে মাঝে এই কথাগুলোই বলতাম, বাট এত বলা হয়ে গেছে যে আর বলতে ভালো লাগে না। তো তারপরেও আপনি বলেছেন, ভালো লাগলো। আশা করি যাদের নেওয়ার তারা নিয়েছে সেখান থেকে কিছু, বা যারা নিবে আশা করি আপনার কথাটা রিফাইন করবে, ভাববে, এবং কথাগুলো সবই ইম্পর্টেন্ট। আপনি 2013 সাল থেকে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছেন। 11 সাল থেকে। জি, 11 সাল, তার মানে হচ্ছে 11 বছর। আমি যদি 9 10 11 বছর হবে, 11 11 22। সো 22 সালে জার্মানিতে গিয়েছেন, 11 বছর সাধনার পরে সেই জার্মানিতে গেলেন। তারপরে 22-এ গেলেন জার্মানিতে, 25-এ গেলেন ইউএসএ তে। সো 22 থেকে 25 বাদ দিলে 3 থাকে। সো 3টা বছর পর আবার ইউএসএ তে গেলেন। সো আপনারা যখন ডিটারমাইন থাকবেন, আমি জহিরুলের কথা বলি না মাঝে মাঝে, সো জাপান থেকে 3 বার সে রিফিউজড হয়, এবং সে 2018 সালে তার ইন্টারমিডিয়েট দিয়েছে। সো সে প্রথমবার ইউএসএ তে রিফিউজড হয়, এবং নভেম্বরে অ্যাপ্রুভ হয়, ডিসেম্বরের 20 তারিখে সে ফ্লাই করে। তো এই যে জার্নিটা, বা এরকম আরো অনেক জহিরুল আছে, এরকম অনেক ফয়সাল আছে। চেষ্টা করলে আসলে হয়। ধরেন আপনি নৌকানে মাছ মারতে গেছেন একটা খেয়া জাল নিয়ে, আপনি যদি জালই না ফেলেন, বা প্রথম জাল ফেলে যদি বলেন যে আমি একটা বোয়াল পাবো, বা একটা ইলিশ পাবো, বা একটা রুই পাবো, বা কাতলা পাবো, বা হোয়াট এভার দ্য ফিশ, হ্যাঁ, সো প্রথমবার যদি না ওঠে, আপনি যদি তখনই হাল ছেড়ে দেন, তাহলে আপনাকে আসলে হবে না। আপনি যখন কন্টিনিউয়াসলি এরকম জাল ফেলতে থাকবেন, দেখবেন একবার না, দুইবার না, থার্ড অ্যাটেম্পটে দেখবেন আপনার জালে 2 কেজি বড় একটা রুই উঠে গেছে, বা একসাথে
গুঁড়ো অনেক মাছ উঠে গেছে বা আরেক জায়গা দিলেন এরকম। সো আপনাকে চেষ্টা করতে হবে, অ্যাটেম্প্ট নিতে হবে। অ্যাটেম্প্ট নিলে তখন পসিবিলিটি আছে। আপনি যখন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, তখন আপনাকে দিয়ে আশা নেই যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাবেন না। যখন আপনি রিস্ক নিবেন, 5-6টা ইউনিভার্সিটিতে সাপোজ অ্যাপ্লাই করলেন, এমনও হইতে পারে যে সে খুব বেটার একটা ইউনিভার্সিটি থেকে আপনি ফলে এটা পেয়েছেন। জি ফয়সাল, কিছু বলবেন? ভাই আপনি শেষ করেন, তারপর আমি বলছি। আচ্ছা, সো এই আর কি। সো আপনি যখন অ্যাটেম্প্ট নিতে থাকবেন, চেষ্টা চালাইতে থাকবেন, তখন কিন্তু একটা হোপ থাকবে, ঠিক আছে? সো সামটাইমস আমরা এমনও রিস্ক নেই, খুব 1 থেকে 10 নাম্বার র্যাঙ্ক বা 20টা র্যাঙ্ক, 1 থেকে 20 মানে গ্লোবালি কিউএস র্যাঙ্কিং এ। সো এরকম খুব ভালো প্রোফাইল যদি পাই, সো তাকে যখন অ্যাপ্লাই করি, সো দেখা যায় যে যদি আমি তার ওই ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করি, আমি কিন্তু জানতে পারবো না যে আসলে সেখান থেকে পাবে কিনা। ওই শোনা কথা কিন্তু আমি বিশ্বাস করি না। সো যখন 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, তো দেখা গেল যে একটা হোপ জাগলো যে এটা থেকে না আসলে ওটা থেকে হবে, ওটা থেকে না আসলে ওটা থেকে হবে। সো সামহাও 3টে ইউনিভার্সিটিতে তার অফার লেটার আসে, এবং সেগুলো সবগুলো হচ্ছে ওয়ার্ল্ডের 20 ইউনিভার্সিটির মধ্যে, মানে ইউএস বেসড 20টার মধ্যে 3টা থেকে তার হয়ে গেছে। সো আপনি যখন ট্রাই করবেন, অ্যাটেম্প্ট দিবেন, তখন আপনি সাকসিড হবেন। বাট যখন ট্রাই করবেন না, প্রথম অ্যাটেম্পটে আপনি শেষ, তখন আপনাকে মানে ফেইলিয়ারের মিনিংসটাই হচ্ছে, বা রিফিউজালের মিনিংটাই হচ্ছে, প্রথমবার যখন আপনি মানে ট্র্যাক থেকে বের হয়ে আসলেন, আপনাকে দেওয়ার কোনো হোপ নেই। বাট আপনি যখন ট্র্যাকে থাকবেন, ট্রাই করছেন, তখন আপনাকে দিয়ে পসিবল। লাইফে অনেক যন্ত্রণা আসবে, প্রবলেম, ফাইন্যান্সিয়ালি প্রবলেম আসবে। এমনও হয়েছে, আমি এমন অনেককে জানি, থাউজেন্ডস অফ পার্সনকে জানি আমার লাইফে। আমি 2টা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সো আমার লাইফে থাউজেন্ডস অফ পার্সন আছে, বা আমার কলিগ আছে, কোর্টে বেশ কিছুদিন আমি প্র্যাকটিস করেছি। সো অনেক পরিচিত মানুষজন আছে, জুনিয়র সিনিয়র। বাসায় যাওয়ার টাকা ছিল না পকেটে, গাড়ি ভাড়া পর্যন্ত নাই। এই মানুষগুলা এখন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। সো আমি এমনও মানুষ দেখেছি, অন্যের কোর্ট পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে, ভাইবা পরীক্ষা দিচ্ছে, এখন বড় বড় অফিসার হয়ে গিয়েছে, ঠিক আছে। বা এরকম দেখেছি, এম্বাসিতে যাবে, একটা কোট নাই, টাই নাই, আন্ডারওয়্যার পর্যন্ত নাই। বিলিভ মি, আমি তো আগে জাপান এম্বাসিতে কাজ করতাম, এম্বাসির কাজগুলো করতাম অ্যাফিলিয়েশনে। সো এরকম আমার বাসায় থেকে যে মানে যাবতীয় যা যা ছিল, এরকম অনেক স্টুডেন্ট তারা ইউজ করেছে, এবং তারা আসতো বিভিন্ন মানে জায়গা থেকে, এবং দে ওয়ার ভেরি মানে একটু প্রবলেম ছিল যে ইন্টারভিউর জন্য আবার এত টাকা দিয়ে গেলে কিনবো কিনা। এবং আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি হয়েছে। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সময় প্রবলেম আসবে, বা হয়তো বা এখন আপনার সেই প্রবলেমটা, গাড়ি ভাড়া ম্যানেজ করতে অনেকের প্রবলেম, বা যে স্যালারি পান সেটা ফ্যামিলি চালাইতে প্রবলেম, এম্বাসি ফি দিতে কষ্ট হচ্ছে, সার্ভিস ফি দিতে কষ্ট হচ্ছে। আসলে যারা কষ্ট করে ম্যানেজ করে চালান বা কষ্ট করে হচ্ছে লেগে থাকেন, আল্লাহ তাআলা এই মানুষদেরকে কখনো হতাশ করে না। এই বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপর রাখতে হবে। এখন আপনি যদি কোন যে না ভাগ্যে আল্লাহ রাখে নাই, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ, আমি মনে করি যে মানে হচ্ছে ঈমানহীনতা একটা পরিচয়। কারণ বিভিন্ন হাদিসে এরকম বলা আছে যে মানুষজনকে হচ্ছে সৃষ্টিকর্তা তৈরি করেছেন, এবং মানুষজনের প্রতি পিতামাতার ভালোবাসা বেশি দিয়েছেন, যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের ফাদার এন্ড মাদার। সো এরকম অনেক হাদিস এসেছে যে একটা সমুদ্রে যদি একটা সুই পরিমাণ যদি চুবানো হয় বা ডুবানো হয়, যে পানিটুকু ওই পানিটুকু হচ্ছে বাবা মার মধ্যে দেওয়া আছে। বাট বিলিভ মি, পুরো যে পানিটা রয়ে গেল, পুরোটাই হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসে। সো ওই সৃষ্টিকর্তা আপনাকে কখনো পথ হারাপ করবেন না। আপনি লেগে থাকেন, রেজাল্ট আল্লাহর কাছে চান, সেভাবে চাইতে হবে, বুঝছেন? এখন আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি তো এই ফ্রি মক ছাড়া তো আপনি ক্লাসে আসেন না, মক নেন না, এখন সে যদি আমাকে সকালে কল দেয়, দুপুরে কল দেয়, অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার একটা মক নেন না, ভাই একটা মক নেন না, আমি হয়তো মানা করবো 2 বার বা 3-4 বার। যখন সে আমাকে বলবে, আমি কিন্তু তার মকটা নেবো। আমি একজন সাধারণ মানে একটা নিকৃষ্ট একজন জীব হয়ে যদি আমি তার এই কনসিডারটা করি, সৃষ্টিকর্তার কাছে যদি আমরা এরকম বারবার চাইতে থাকি, সৃষ্টিকর্তা কি মহান না? তার কাছে কখনো নিরাশ হবে না, চাইতে থাকেন। কেউ ব্যর্থ হয়নি সৃষ্টিকর্তাকে ডেকে। বিভিন্ন হাদিসে, বিভিন্ন পুরাণ আয়াতে কিন্তু উনি বলেছেন নিরাশ হও না, তুমি পাবে, তুমি যা হারাইছো তার থেকে বেশি পাবে, তুমি আরো অনেক খুশি হবে, বা এরকম তোমার রবের থেকে তুমি কখনো হতাশ হও না। এরকম পজিটিভ কত
ও 100 টাইম বলেছে। সো আপনি কেন হতাশ হবেন? লাইফে কষ্ট আসবে, লাইফে ফ্যামিলি প্রবলেম থাকবে, অর্থনৈতিক প্রবলেম থাকবে, রেজাল্টের প্রবলেম থাকবে, তারপর দেখবেন যে আপনি যেখানে জব করেন সেখানে পলিটিক্স হচ্ছে, সেখানে চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, চাকরি খুঁজতে খুঁজতে পায়ের জুতা শেষ হয়ে যাচ্ছে, বাড়ি থেকে চাপ দিচ্ছে, ওয়াইফ থেকে চাপ দিচ্ছে, শ্বশুর বাড়ি থেকে চাপ দিচ্ছে। ঠিক আছে, মানুষের প্রবলেমের শেষ নাই। হ্যাঁ, বা যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, বা চাকরি পাচ্ছেন না, বা আপনাকে আইএলস হচ্ছে না, ডুলিঙ্গো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কখনো হতাশ হবেন না, সৃষ্টিকর্তাকে ডাকেন, নামাজের মধ্যেই ডাকেন, নামাজ শেষে জানামাজের মধ্যে বসে মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। বিলিভ মি, এটা ট্রাই করতে থাকেন, কখনো হতাশ হবেন না। আমার পরিচিত অনেকেই আমি দেখেছি, সিকিউরিটি গার্ডের পরশুদিন একটা ছেলে আসছিল, ফাইল ওপেন গেল, ওই ছেলেটা শুনতেছে কিনা আমি জানি না, ও কিন্তু সিকিউরিটি গার্ডে চাকরি করে এবং ওর মধ্যে আমি যে প্রতিভা দেখেছি, ও ইউএসএ চলে যাবে। এরকম অনেক দেখেছি, 20-25 জনের উপরে, যারা হচ্ছে ঢাকাতে আসছে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে, কলা বিক্রি করতেছে, মাছ বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে, ইউএসএ চলে গিয়েছে ভাই, টাকা পয়সা নাই। ঠিক আছে, আপনারা তো এরকম এক্সপেরিয়েন্স শুনেছেন। সো হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। প্রত্যেকটা মানুষই অসুখী, প্রত্যেকটা মানুষই হচ্ছে প্রবলেমের মধ্যে আছে। ভিসাটা পাইলে আসলে সলিউশন আসবে ইনশাল্লাহ। সো লেগে থাকেন, হোয়াট এভার ইউর প্রবলেম ইজ, আল্লাহর কাছ থেকে মানে যদি আপনি যে বলেন না লাখ বিষয়টা বা আল্লাহর কৃপাটা মানে পেতে চান, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে সারেন্ডার করতে হবে, তার কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, যেন তিনি দিতে বাধ্য হন। ঠিক আছে, এই আর কি বললাম। এই বিশ্বাসটা ভিতরে আনতে হবে, দিলের মধ্যে বসাতে হবে। এই ইমানটা যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনোই হতাশ হবেন না। আর একটা মানুষ কখনোই একা না, সবসময় তার সৃষ্টিকর্তার সাথে আছেন, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, ফয়সাল বলবেন, তারপর আমরা ক্লাসে ব্যাক করবো। জি ফয়সাল। হ্যাঁ, আমি ভাইয়া অনেক কিছু বললো। হ্যাঁ, আমি জাস্ট কিছু কথা বলি। আমি জানি আপনাদেরকে বদল করছি যারা মক দিচ্ছেন। আজকের ইন্টারভিউ সেশনে হয়তো অনেক মানুষ থাকলে শুনতে পারতো, বা যদি তারা কখনো শোনে, আমার এই মকের মানে আজকের এক্সপেরিয়েন্সের এই পার্টটুকু শেয়ার করবেন। আমি চাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমি 2011 থেকে শুরু করি। আমি স্ট্রেস থেকে বিবিএ করি, খুব ব্যাক বেঞ্চার ছিলাম। আমার রেজাল্ট বিলো তো 3 তো অবশ্যই, আমি একটুর জন্য কনভোকেশন নিতে পারি, বেঁচে যাই। একটা সময় ফাইন্যান্সিয়ালি ব্রোক হই, মানে আমাদের ফ্যামিলি ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আমি 2019-এ জার্মান এম্বাসিতে দাঁড়ানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পাই, টাকা ছিল না। আবার কোভিড চলে আসে, কোভিড এর পরে একবার দাঁড়ানোর সুযোগ পাই, তখনও টাকা ছিল না। তারপর তো 2 বছর ওয়েট করে দাঁড়াই, 3বারের সময় লোন করে দাঁড়াই, ব্লক অ্যামাউন্ট, পুরোটাই লোন ছিল। আমি এই লোনটাই এখানে এসে করেছি, কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমরা ফাইন্যান্সিয়ালি ব্রোক হই, হোয়াট এভার ইট ওয়াজ ফ্যামিলি ম্যাটার। সো আমার সিজিপিএ খুবই খারাপ বলা যায়, খারাপের কাতারে, যদিও 76%, বাট খুবই খারাপ কাতারে স্ট্রেস থেকে। দেন আমি আইএলটিএস দেই 3বার। যেটা আমি বলছি 2019-এ আমার আসার কথা ছিল জার্মানি, আর 11 থেকে তো ট্রাই করতেছি। আমি আইএলটিএস দেই 3বার, প্রথমবার দেই 5.5 পাই। তেমন প্রিপারেশন ছিল না, এটা হচ্ছে প্র্যাকটিসের আরেকটি ইম্পর্টেন্স। দেন আমি 15 ডেজ প্র্যাকটিস করি, টানা 15 ডেজ এর মাথায় আমি আরেকবার আইএলটিএস দেই 7 পাই। আমার যেখানে এর প্রথমবার আইএলটিএস আমার রাইটিং এ ছিল 5, স্পিকিংটা ভালো ছিল, আর সবকিছুতে লেস দ্যান 6 এরকম ছিল। 15 দিনের মাথায় আমার আইএলটিএস 7 আসে। আমি ছোটবেলা থেকে খুবই ব্যাক বেঞ্চার, মানে খুবই পড়াচোর বাংলায় বলতে গেলে। ভার্সিটি লাইফে শেষ করি, দেন আমি জার্মানি আসার আগে আবার আইএলটিএস দেই। ট্রাস্ট মি, নো ওয়ান উড বিলিভ দ্যাট। আমার জার্মান এম্বাসির ফিটা আমার এক ফ্রেন্ড দেয়। ট্রাস্ট মি, কেউ বিশ্বাস করবে না আজকে আমি ইউএসএ আছি, কেউ বিশ্বাস করবে না, এগুলো আরব্য উপন্যাস, এগুলো অকল্পনীয়। হ্যাঁ, আমি 2011-12-এ, আমি 12-13-এ আমি আফতাবনগর থেকে গুলশান 2 হেঁটে যেতাম এম্বাসি রোড। হ্যাঁ, তখন আমি জানি না এখানে কার বয়স কেমন, আমার মনে হয় আমি ভাইয়ার বয়সও জানি না, সবাই হয়তো আমার কাছাকাছি ছোট হতে পারে, বা কেউ হয়তো একটু বড় হতে পারে। আই এম সরি ফর দ্যাট। 2012-13-এ আমি ইউনিভার্সিটি শেষ করে আমি এম্বাসি রোড ঘুরতাম।
এখন আপনারা ডিপ্লোম্যাটিক জোন যারা বলেন, তখন এগুলো অনেকে জানতো না। তখন 20 টাকার এমবি কিনে স্কলারশিপের সার্চ করতাম। এমবাসি গিয়ে গিয়ে ওদের স্কলারশিপের ফর্ম গুলো আনতাম, মানে ইনফরমেশন গুলো। কোরিয়ান এমবাসি, নেদারল্যান্ড এমবাসি, প্যারিস ফ্রান্সের এমবাসি ছিল তখন ওয়ান্ডারল্যান্ডের পেছনে, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে। সুইডিশ এমবাসি ছিল তখন অস্ট্রেলিয়ান এমবাসির পাশটায়। আমার মনে আছে এগুলো। এভাবে করতাম। বাসা থেকে 100 টাকা নিয়ে বেরোতাম, শুধু বাস ভাড়া আসা যাওয়া রেখে সারাদিন ক্লাস করে দেন ঘুরতাম। এটার মাঝেই করতাম। নট এভরিওয়ান ইজ সো লাকি, নট এভরিওয়ান ইজ সো লাকি। আপনার বেলায় যে লাক খুব ফেভার করবে, ইটস নট লাইক দ্যাট। হাড্ডি কাটে ধারে, না হলে ভাড়ে। আপনার ধার না থাকতেই পারে, আপনাকে তাহলে ভার বাড়াতে হবে। আপনি যখন ট্রাই করবেন সবকিছু সম্ভব, ট্রাস্ট মি। আমার এক যুগ লেগেছে, এখন আপনারা অনেক ফাস্ট, আপনাদের হাতে তেমন সময় লাগবে না। আমার মনে আছে আমি ইন্টারনেটে যখন 20 টাকায় 20 এমবি কিনতাম, রবিতে আলাদা মোডেম দিয়ে ঢুকাতাম, একটা পেজ রিফ্রেশ দিয়ে স্কলারশিপ ফর ডেভেলপমেন্ট একটা সাইট ছিল, মানে একবার লোড হলেই আমি ডিসকানেক্ট করে দিতাম পুরো পেজটা পড়ার জন্য, যেন নেট সব শেষ না হয়ে যায়। আমার জার্মান এমবাসির ভিসা ফিটাও আমার একটা ফ্রেন্ড দেয়। আমি থার্ড টাইম যখন আইএলটিএস দেই, জার্মানি আসার আগে আমার আইএলটিএস দিতে হবে এমবাসি ফেসের জন্য, তখন ছিল 19,000 সামথিং। আমার সেই টাকাটাও আমার ধার করা ছিল। লাইফ ইজ সো হার্ড, লাইফ ইজ নট দ্যাট মাচ ইজি। At least it can be easy for you, but not for everyone. If you are lucky, then it can be easy for you. আপনার যে রিসোর্সটা আছে আপনার ফ্যামিলির কারণে, আপনার ফ্যামিলি বা আল্লাহ আপনার ফ্যামিলি থ্রুতে আপনাকে দিয়েছে, শুকরিয়া আদায় করেন। আর ইমানের আরেকটা অর্থ হচ্ছে বিশ্বাস। নবী রাসূলদের কিন্তু এই ইমানটাই পরীক্ষা করা হতো, একবার না, 2 বার, 3 বার, শত শত বার, অনেক দিন, অনেক মুহূর্ত তাদেরকে কষ্টে রেখে। আমাদের নবীর উপরও এরকম অনেক অত্যাচার গেছে, কিন্তু উনি বিশ্বাস হারায়নি। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এমনও নবী আছে, আমি যদি ভুল না করি, ইসাক আলাইহিস সালাম বা অন্য কেউ, তার পুরো বংশ নির্বংশ করে হয়ে গেছে। তারপর উনি বিশ্বাস হারায়নি। সো বিশ্বাসের আরেকটা নাম হচ্ছে ঈমান। আপনি যে ধর্মেরই হন, হতে পারে, কিন্তু আপনার বিশ্বাসের মানেই হচ্ছে ঈমান। নিজের উপরে বিশ্বাস করেন, আপনাকে দিয়ে হবে। আর ভাইয়া একটা কথা বলে, এই কথাটা আমি আসলে সত্যি কথা, আমি অনেক মুফতি, অনেক বড় বড় মানুষ থেকেও শুনি, ট্রাস্ট মি, হয়তো আমি তাদের শোনার সুযোগ হয় নাই। ভাই আমাকে যখন একদিন একটা কথা বলছিল, যে কথাটা বললো যে পৃথিবীতে যত ভালোবাসা আছে তার মাত্র 1 ফোঁটা হচ্ছে, মানে ভালোবাসার সমুদ্রের 1 ফোঁটা হচ্ছে বাবা মায়ের কাছে দেওয়া হয়েছে, বাকি পুরোটা আল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহ কত উদার। সো যে যে ধর্মেরই হন, ঈশ্বরকে বিশ্বাস করবেন, ঈশ্বরের কাছে চাইবেন। আল্লাহ বলি, ঈশ্বর বলি, আমরা যাই বলি, ঈশ্বরের কাছে চাইবেন। ঈশ্বর কখনো ফেরাবে না, আজকে দিবে না, সময় মতো দিবে। ঈশ্বর জানে আপনার জন্য কোন সময়টা ভালো। ঈশ্বর আপনাকে কখনোই ফেরাবে না। আর ইটস নট সো ইজি সবার জন্য। আমি একটা সময় আমার জার্মানি আসতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। জার্মানি আসতে চাইতাম শুধু হচ্ছে এই কস্ট নেই এটার জন্য। এখন আমি আজকে ইউএসএ তে আছি, এখন এটা নিয়ে ভয় পাই নাই, বিকজ আই নো I can do it. I have that confidence. I have a decade of experience. আপনার টাকা নেই, keep trying. You can do it. আমি বাংলাদেশে থাকতে আমি অর্জন করছি, হ্যাঁ, no one believe that. আমি 5 years একটা কর্পোরেটে ছিলাম। এর আগে আমি কোন একটা সিচুয়েশনে, কোন একটা কারণে আমার কোন একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে ম্যানেজার কাম ওয়েটার ছিলাম, হ্যাঁ, and I don't afraid, I don't shy. আমি বাংলাদেশে ফুড ডেলিভারিও করছি, ফুড পান্ডাতে। No one can believe that. I have everything proof. আপনাদের কখনো কোনো লাগলে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, যেখানে আপনি কাজ নিয়ে কখনো লজ্জা পাবেন না। Just keep going. ছেলে হন, মেয়ে হন, keep going. Keep doing something. Be creative, be productive. NVIDIA CEO যদি বলতে পারে যে আমি যে পরিমাণ টেবিল ক্লিন টয়লেট ক্লিন করছি, আমার থেকে পৃথিবীতে কেউ বেশি টয়লেট ক্লিন করে নাই, তাহলে আপনাকে বুঝতে হবে
কাজ কোনোটাই ছোট না। সে টয়লেট ক্লিন করছে, আমি তার থেকে বেটার কাজ করছি। হ্যাঁ, so আমার বলতে দ্বিধা নাই। সে আজকে এনবি ট্রিলিয়ন ডলার কোম্পানির সিইও, আর আমি হয়তো ইন ফিউচারে কিছু একটা হবে, বিলিভ করি। সো কাজ নিয়ে কাজ করে যান, যে কাজই হোক, ইট ডাজন্ট ম্যাটার। বি প্রোডাক্টিভ, হ্যাভ ফেথ অন ইউ, বিলিভ ইন ইয়োর সেলফ। টাকা আজকে নেই, কালকে হবে। অপরচুনিটি আজকে নেই, কালকে আসবে। কিপ গোয়িং। কখন আপনার কানেক্ট হয়ে যাবে, আপনার ডটটা কানেক্ট হয়ে যাবে, আপনার ইচ্ছার সাথে ঈশ্বরের ইচ্ছে, আল্লাহর ইচ্ছে কানেক্ট হয়ে যাবে, আপনি জানবেন না। আল্লাহ বা ঈশ্বর আমাদেরকে অনেক রিজিক রাখছে। আপনি সকালে বিরিয়ানি খেতে পারবেন, পান্তা ভাত খেতে পারবেন, বার্গারও খেতে পারবেন। এখন ডিপেন্ড করবে আপনি কি করছেন। বার্গার খেতে হলে আপনার যেতে হবে ধানমন্ডি, আপনি আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি যেতে চাচ্ছেন না, খেতে পারবেন না। আপনি বাসায় পান্তা ভাত খেয়ে নিচ্ছেন। সো আপনাকে রিজিক দেওয়া হয়েছে, এখন আপনি যেটা চুজ করেন। এতটুকুই বলার। আমি বাংলাদেশে ফুড ডেলিভারিও করছি আমার ক্যারিয়ার শুরুর আগে, গ্রাজুয়েশনের পরপর স্ট্রেসে থাকা পড়ার শেষের অবস্থায় আমি ওয়েটারও ছিলাম। হ্যাঁ, সো আর বাইরে আসলে তো এগুলো নর্মাল, বাংলাদেশে এগুলো রেসপেক্ট দিতে চায় না। বাট ডোন্ট বি শাই অ্যাবাউট দিস, বিং প্রোডাক্টিভ। নিজের কাছে নিজেকে কখনো ছোট মনে করবেন না। এনজয় ইউর ওয়ার্ক, এনজয় ইট, হোয়াট এভার ইউ ডু। হয়তো আপনি বাসের হেল্পারই করছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হয়তো বাসের হেল্পারই করছেন, আপনি মাছের দোকানে কাজ করতেছেন, আপনি হোটেলে কাজ করতেছেন, লার্ন সামথিং। আপনি আপনাকে মোটিভেট করেন, আই এম লার্নিং সামথিং, আই এম বিং প্রোডাক্টিভ, ইউ আর আর্নিং হালাল। দ্যাটস ইট, and thank you so much. It took me 12 years to experience this kind of thing into you, towards you. So 12 years of experience টা বললাম in short, but নিজের জীবন থেকে যখন এই এক্সপেরিয়েন্সটা আপনি নিবেন বা নিজের জীবন থেকে যখন আসবে, তখন এটাকে আপনি প্রায়োরিটি দিবেন। অন্যের এক্সপেরিয়েন্স শুনতে ভালো লাগে, কিন্তু সেটা থেকে লার্নিং নিতে ভালো লাগে না। বাট বলবো এতটুকুই, ঈমান বা বিশ্বাস বা ফেইথ এটাকে হারাবেন না। ঈশ্বর বা আল্লাহর সাথে কানেক্টেড থাকেন, ট্রাই করে যান। এনভিডিয়ার সিইও যদি পৃথিবীর সব থেকে বেশি টয়লেট ক্লিন করতে পারে, আপনি আমি কিছুই না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ ফয়সাল আহমেদ। অবশ্যই আপনার ওয়ার্ড গুলো শুনবে সবাই, ইনশাল্লাহ ব্যবস্থা করব। ভালো থাকবেন, এবং আশা করি যারা ছিলেন, যারা ধৈর্য সহকারে ছিলেন, আসলে এসব কথা অনেকে শুনতেও চায় না, বাট যারা শুনতে চায় বা শুনেছে, আশা করি সবাই কথাগুলো মানবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, এবং কথাটার যে মিনিংটা সেটা নিতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে, এত সময় ধরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।